নমস্কার, সোজা সাপটা সোজা কথার ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি লোকনাথ। আর আজকের পর্বে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রখ্যাত শিল্পী শ্রী তপন সাহাকে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার সকলকে। সরাসরি চলে যাই প্রশ্নোত্তর পর্বে। এই সবাইকে তো দেখি ছবি আঁকাকেই পেশা হিসেবে বা নেশা হিসেবে নেয়। আপনার মাথায় এটা কিভাবে এলো যে এই ছবিগুলোকে খবরের কাগজ ছিঁড়ে তাতে ফুটিয়ে দেন? তখন আমি কলকাতা থেকে একটু আধটু কলকাতা মানে ব্যান্ডেল থেকে কলকাতা একটু আধটু যাতায়াত করি, বিভিন্ন এক্সিবিশন হলগুলোতে যেতাম। বিড়লা একাডেমিতে একটা এক্সিবিশন চলছিল কলকাতার বেশ কিছু বড় বড় শিল্পীদের। তার মধ্যে ছিলেন বি.আর. পানেশ্বরজি। বি.আর. পানেশ্বরজি কোলাজ করতেন, কিন্তু সেটা আমার তখন জানা ছিল না। তো সারা এক্সিবিশন হলটাতে অনেকগুলো ছবি, মানে বিভিন্ন মাধ্যমের ছবি, তেল রং, জল রং, পেন্সিল, অ্যাক্রিলিক, ইভেন কোলাজ যেটাকেও বলা হচ্ছে। কিন্তু কোলাজের ছবি মাত্র একটা। আমার তখন দেখে মনে হয়েছিল যে উনি একটু অ্যাবস্ট্রাক্ট গোছের কাজ করেছিলেন, কিন্তু আমার মনে হয়েছিল যে কোথাও উনি রং চাপিয়েছেন। এটা ওনাকে আমি প্রচণ্ড রকম শ্রদ্ধা রেখেই কথাটা বলছি। এই রং চাপানোটা আমার কাছে একটু ধাক্কা মারে। সিঁড়ি দিয়ে নামতে নামতে গিয়ে আমি ভাবলাম যে এটা শুধু কাগজ দিয়ে কথা বলানো যাবে কি যাবে না। শুরুটা সেখান থেকে, যে শুধুই কাগজ, আর কিছু কথা বলবে না। এই চেষ্টাটা করার পরে আমি একটা সময় বি.আর. পানেশ্বরজির কাছে পৌঁছই। ওনাকে আমি সরাসরি প্রশ্ন করে জানতে চাই যে আপনার বেশ কিছু কাজে আমার মনে হয়েছে এইরকম একটা ধারণা, এটা কি আমার ভুল না? তখন বলছে না, তোমার ভুল না, এটা সত্যি। জানলাম কেন, আপনি কেন করছেন? তখন বলছি যে দেখো, একটা কাজ যখন শুরু হয় তখন মনে হচ্ছে যে 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু ক্যানভাসের স্পেস যত কমে আসে, মানে কাজ যত এগোতে থাকে, তখন কাজের থেকে আমি পেছোতে শুরু করি। কথাটা একটু মানে ভেঙে বলি, ব্যাপারটা এইরকম, মজাটা এরকম যে দুটো টোন একটা কাগজের মধ্যে, একটা টোন দরকার, এবার মাঝখানে একটা টোন, দুটো টোনের মাঝখানে একটা টোন, ব্যাপারটা একটুখানি খেয়াল করতে হবে। তো এই দুটো টোনের মাঝের টোনটা খুঁজে পাওয়াটা একটু চাপ হয়ে যায়। একটা পেশেন্স কাজ করাতে হয়। খবরের কাগজ থেকে খুঁজে খুঁজে সারাদিনে হয়তো কিছুই খুঁজে পাওয়া গেল না, খোঁজাই চলছে, হাতে আর কিছু মিলল না। ঠিক এইরকম একটা জায়গা থেকে উনি আমাকে তখন বললেন, তখন আমি ফেটা ফেললাম, ধৈর্যটা রাখতে পারি, রং দিয়ে দেওয়া হচ্ছে, এটা বাস্তব। তা উনি আমাকে কখন কাজ দেবে যে না, তোমার কাজ আর কোনোদিনও দেখাতে এসো না আমাকে। তারপরে সে অন্য গল্প, মানে গল্পটা এখানেই যে কাগজ ছিঁড়ে কিছু করা যাবে কিনা, মানে শুধুই কোলাজ, আমি কোলাজটাকে কোলাজের মতো করেই যদি ভাবা যায়, এইটাই। এক একটা কোলাজ করতে আপনার কতদিন সময় লাগে, যে রং ছাড়াই রঙিন করে তুলতে? মোটামুটি কোনোটা ছবি 1.5 মাস 2 মাস, আবার কখনো কখনো দেখা যায় হয়তো পাওয়াই যাচ্ছে না কিছু, সেক্ষেত্রে হয়তো 8 মাসের মাথায় গিয়ে ছবি শুরু হচ্ছে। বহু বিখ্যাত ব্যক্তিত্বের তো ছবি কোলাজ করেছেন আপনি, তাদের মধ্যে এমন কেউ আছেন যারা সেই কোলাজটি দেখেছেন, দেখলে কি বলেছেন? হ্যাঁ, আমার এই কথা শুরুতে আমি একটা প্রথমে দুর্ভাগ্য দিয়ে শুরু করি। মানে 2014 সাল, তখন সচিনের একটি কোলাজ নিয়ে আমার খুব ইচ্ছে ছিল যে ওনার হাতে এটা পৌঁছে দেবো, এবং সত্যি কথা প্রেস মিডিয়া ভীষণভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। 199তম মধ্যে, হ্যাঁ হ্যাঁ, 199তম মধ্যে। তা খেলাটা ছবি ওখানে চলে যায়, সিএবির ক্লাব হাউসে ছবি রাখা হয়েছিল। খেলা শেষ হলে, মানে অনুষ্ঠানের সময় আমরা পৌঁছবো, কিন্তু সেই পৌঁছানোটা হয়ে ওঠেনি, কারণ খেলাটা 2 দিন আগে শেষ হয়ে যায়।
উনি আসলে ওনার তো আমরা যতই আমরা লালায়িত হই যে হ্যাঁ আমরা ওনাকে করতে চাইছি, উনি অনেক ওপরের মানুষ তো, মানে ভগবান তুল্য একজন লোক, মানে ওনার কাছে এ সমস্ত কোনো ব্যাপার নয় মনে হয়, যে সম্বর্ধনা দেওয়া, আকাশ থেকে ফুল ঝরে পড়া, জীবনে অনেক হয়ে গেছে হয়তো ওনার, যার ফলে আমরা সেই সৌভাগ্যটা পেলাম না যে ওনার হাতে কাজটা পৌঁছানোর। এই সুযোগটা যেমন নষ্ট হয়েছে। এবং এই প্রসঙ্গে এই ছবিটাই দুদিন আগে জাস্ট মাস দেড়েক হয়েছে, মাস দেড়েক সিঙ্গাপুরে পৌঁছেছে, এবং তিনিও খেলোয়াড়, খুব ভালো একজন মানুষ। পুনা থেকে এক দিদি ভাই আমার, বইয়ের সূত্রেই পরিচয়, ভীষণ ভালো ভারতনাট্যম এবং বাচিক শিল্পী। তিনি এসেছিলেন, এই ছবিটা ফেসবুকে দেখেছেন, তারপরে এটা কালেক্ট করার জন্য এসেছিলেন, নিয়ে গেছে, এবং কলকাতা থেকেই ওরা সিঙ্গাপুর পৌঁছেছে। তারপরে এই রিসেন্টলি 22 তারিখে, এই মাসের 22 তারিখে যার হাতে পৌঁছেছে তার জন্মদিন পালন হলো খুব আড়ম্বর করে ছবিটাকে সামনে রেখে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে হরিপাশে চৌরাসিয়া ছবিটাকে দেখেছেন, এটা আমার সারা জীবনের পূর্ণ ফল হয়তো, যে আমি ওনার সামনে গিয়ে পৌঁছতে পেরেছিলাম কাজটা নিয়ে। ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে উনি আসবেন, আমি একটা মিট করেছিলাম আমাদের কর্তা ব্যক্তিদের সাথে। তারপরে ওনারাও যে সম্মানটুকু আমাকে দিয়েছে, সেটা আমার জীবনে একটা নজিরবিহীন ঘটনা। এবং হরিপাশে চৌরাসিয়া ছবিটা দেখার পরে আমাকে বলেছিলেন তুমি আমাকে কৃষ্ণ করে দেবে। আমি বললাম যে আমি এর বাইরে আপনাকে কিছু ভাবতে পারছি না। আমার একটা ভালো লেগেছে যে উনি আমার ছবিটাতে সিগনেচার করেছেন এবং একটা ড্যামি ওনার হাতে পৌঁছেছে। এত খবরের কাগজ জোগাড় করেন কোথায়? প্রচুর সংখ্যক কালার ম্যাচিং এর ব্যাপার আছে। হ্যাঁ, এখন এই খবরের কাগজ জোগাড়ের ব্যাপারটা কি হয়, আমাদের এখানে যত রকম খবরের কাগজ আসে, আগে একটা সময় বোম্বে থেকে খবরের কাগজ আনাতাম। স্কিন বলে একটা খবরের কাগজ আছে, এটা বোম্বে থেকে আসতো, আর আমার তো আসতো, রীতিমতো বাড়িতেই আসতো। এবং কাগজ খুলতে খুলতে দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে কোথাও খুব একটা আনকমন কালার, বা এটা আমার অনেকটা লাগতে পারে কোনো স্পেসের ক্ষেত্রে। সেক্ষেত্রে যেটা ঘটনা ঘটে যে ব্যান্ডেল স্টেশনে 11টা সাড়ে 11টা নাগাদ বেশ কিছু আনফোল্ডেড কাগজ থেকে যায়, মানে একদম প্রেস হাউস থেকে লক অ্যান্ড কি করা মানে কাগজ আর কি, বান্ডিল খোলা হয় না, ঠিক সেই কাগজগুলো একটি জায়গায় এসে আসে আর কি। সেই সোর্সটা আমার জানা আছে। তা আমি সঙ্গে সঙ্গে একদম সেখানে ফোন করে দিই এবং তারপরে কাগজ ধরতে শুরু করি। এবং এখন যেটা করি, আমার 2017-তে শুরু করেছি। এটা শুরু করেছি বলতে মানুষ উৎসাহিত হয়ে আমাকে ভালোবেসে এগোতে চায়, এগিয়ে নিয়ে যেতে চায়, তারা নিজেরা কাগজ দিয়ে যায়, সেটা আমি নিই। এবং এবারও এই এক্সিবিশনে এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমি করেছিলাম যে যারা কাগজ দিতে চাইছেন আমি সাদরে গ্রহণ করবো আর কি। ছোট থেকে কি মানে শিল্পের দিকেই ঝোঁক? হ্যাঁ, এটা একটু ছিল। পড়াশোনার পাশাপাশি শিল্প আর কি কি করতেন ছোট থেকে? সবই করেছি, ডান্ডাগুলি খেলেছি, সাপ্তাহবাজি খেলেছি। তার শিল্প 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 শিল্পর মধ্যে মোটামুটি টেরাকোটা করেছি। আগে একটা সময় ব্রিটিশ কার্ড আর কেটে কুটে, মানে তখন খুব খেলোয়াড়দের পাসপোর্ট পোস্টকার্ড সাইজ ছবি পাওয়া যেত, বা ফিল্ম আর্ট পাওয়া যেত। এখন যেটা হয়তো উঠে গেছে। টেকনো বলে একটা টুইট বাইতে দোকান ছিল, সেই দোকানে গিয়ে ওখান থেকে খুঁজে খুঁজে পছন্দের ফিল্ম আর্টিস্ট, পছন্দের খেলোয়াড়, তাদেরকে নিয়ে আসতাম। একই ছবি হয়তো 8-10টা, এবার এনে সেইখান থেকে তখন কাঁচি চালাতাম, মানে কাঁচি চালিয়ে তখন কাটতাম। হ্যাঁ, তখন কাটতাম। এবার কেটে কুটে একটা অন্য কিছু করা, এই অভ্যাসটা হয়তো ছিল। টেরাকোটা শিল্প তো আপনার বিশাল নাম, সেই শিল্পে কিভাবে প্রবেশ করলেন? এটা একটা মানসিক একটা চাপ তৈরি হয়ে যায় একটা ঘটনার ক্ষেত্রে। সেটা
90 সালে আমি মিউজিওলজি পাস করি, এবং মিউজিওলজি পাস করার পরে বিবিসি থেকে একটা ইন্টারভিউ নিতে আসে। তো যাই হোক, জীবনের প্রথম ইন্টারভিউটা কোনো রকমে দেওয়ার পরে আমি গড়িয়াহাটে বাসন্তী কলেজের সামনে একটা বন্ধুকে আসতে বলি মিট করার জন্য। আমি সেখানে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে, ওখানে দেখি একটা টেরাকোটার ছোট ঘুমটি রয়েছে, আর ভদ্রলোক পোড়ামাটি নিয়ে কিছু কাজকর্ম করছেন। একটি 18-19 বছরের মেয়ে তার কাছে আসেন এবং তিনি একটা ডিমান্ড করেন যে একটা অর্নামেন্টস করে দেওয়ার জন্য। আমি খুব অবাক হয়ে যাই যখন উনি মেয়েটিকে বললেন যে 8 ঘন্টা 40 মিনিট ঘুরে আসুন, করে দিচ্ছি। আমি চিন্তা করলাম 8 ঘন্টা 40 মিনিটের টেরাকোটা, সেটা কীরকম হবে, কী হবে। আমি দাঁড়িয়েই পড়লাম। পুরো দাঁড়িয়ে উনি যেটা করলেন, ডিজাইনটা করার চেষ্টা করেছেন। তারপরে ব্লু ল্যাম্প আছে ঠাকুর শুকোনো, সেটা দিয়ে শুকিয়ে ভেজা মাটিটাকে শুকিয়ে নিলেন। শুকিয়ে গেরি মাটির রং কিনতে পাওয়া যায়, আমরা যেটা সন্ন্যাস গ্রহণের সময় কালার ইউজ করি সেইগুলো। তো সেইটার মধ্যে ডুবিয়ে দিয়ে ওটা রং হয়ে গেল, সেটাকেও আবার ব্লু ল্যাম্প দিয়ে শুকিয়ে গেঁথে দিয়ে দিলেন। আমি ভদ্রলোককে করলাম, এটা কি কেন করলেন? তখন বলছে এটা আমার ব্যবসা। ব্যবসা তো সংসার চালানোর জন্য অনেক কিছু করতে পারতেন, আলু পটল পেঁয়াজ আরও তো অনেক কিছু ছিল। সেটা না করে একটা শিল্পকে আপনি নষ্ট করছেন কেন? এই যে ভদ্রমহিলাকে আপনি দিলেন, রাস্তায় পড়ে বেরোলো, বৃষ্টি হবে, বৃষ্টি হলে যে জামাটা থাকবে সেই জামাটাই নষ্ট হয়ে যাবে, কেন করলেন? এই নিয়ে 2-4 কথা হতে হতে একটু লোকজন জড়ো হয়ে যায়। তারপরে আমাকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিল। বাড়ি ফেরার পথে ভাবলাম যে টেরাকোটাটা করবো, কিন্তু সত্যি বলছি করবো ভেবেছি ঠিক, কিন্তু মাটির মমও জানি না তখন আমি। ফান্ডামেন্টাল ব্যাপারটা জানতাম, টেরাকোটা শিল্পটা কি সেটা জানি, কিন্তু হাতে কলমে কখনো করে দেখিনি। তা আমার একটা বন্ধু কাছারি এখানেই থাকে, সেই বন্ধুটার বাড়িতে গেলাম। গিয়ে আমি বললাম আমাকে কিছুটা মাটি দাও। ও তখন আমাকে বললো কাগজ ছিটছিস, কাগজটাই ছেড়, এসব নিয়ে আর কিছু করতে যাস না, ওসব হবে না। এবং সাথে সাথে আরও একটা একটু বুকে লেগে যাওয়ার মতো একটা কথা বলেছিল আর কি। তা তখন আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ঠিক আছে 3-4 বছর আমাকে সময় তো আমি দেখছি, এবং সেখান থেকে শুরু আর কি। আচ্ছা, নবপ্রজন্ম কুলার শিল্পে কতটা এগিয়ে আসছে কি মনে হচ্ছে? এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। কারণ দুঃখজনক এই কারণেই বলছি, আমি একটু 90-তে যদি ফিরে যাই আর কি। রিসেন্টলি একটা বড় ইন্টারভিউতে আমি, সব ইন্টারভিউ সমান সেটা নয়, কিন্তু একটা বড় সার্কেলে যখন হয় ব্যাপারটা, তখন প্রচুর কোয়ারি এসেছিল আমার কাছে। আমি ধরে ধরে তাদেরকে চেষ্টা করেছিলাম যে ঠিকঠাক উত্তরগুলো দেবার। অন্ততপক্ষে তারা যখন চাইছে যে একটা কমিউনিকেশন আমার সাথে করবে কোলার নিয়ে, সেটা আমি করার চেষ্টা করেছি। হয়তো 1,12 কমেন্টস ছিল বলছি, তার মধ্যে থেকে বেছে বেছে অনেকটা জীবনের সময় আমি দিয়েছি। ওটা যেটা মনে হচ্ছে সম্পূর্ণটা আবেগ। আবেগটা বলছি এই কারণেই যে দেখে মনে হয়েছে সেই মুহূর্তে ঠিক আছে একটা কিছু লিখে দিই। এই তারপরে যে আমি উত্তর দিলাম কি দিলাম না, এই তাগিদটাই তাদের নেই। এটা নিয়ে বিস্তারিতভাবে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু আমি চেষ্টা করেছি। এখনো অনেকেই বলেন যে হয়তো মা বাবা এই রিসেন্টলি একটা লোকাল একটি এক্সিবিশন, লোকালে এক্সিবিশন ঠিক নয়, ঘরের মধ্যে একটা এক্সিবিশন, সেটা একটু অন্যরকম পাওয়া আমার। ঘরের দুটো খাটকে সরিয়ে দিয়ে একটা প্রোগ্রামে আমার ছবি নিয়ে করার চেষ্টা করলেন আর কি। তা সেই সময় কিছু গার্জিয়ান আমাকে বলেছিলেন যে আপনি ক্লাস কত থেকে শুরু করবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে দেখা হলো বলে ক্লাস শুরু করব, দেখা না হলে তার মাথায় থাকছে না, আমি এর পক্ষপাতে নই। সহজে ধৈর্যচ্যুতি হয়ে যায়, এটাই কি নেটিজেনদের অন্যতম একটা? একদম একদম।
কারণ সত্যি কথা এখন মা বাবাদের আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমি এই ভাবনায় বিশ্বাসী নই যে আমি জীবনে কখনো কম্পিটিশনে অ্যাটেন্ড করিনি। আজকে যে জায়গাটা থাকে মানুষের অভিভাবকদের, যে অমুক ছেলে ওই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে, আমার ছেলে কেন পাবে, ওই জন্য। তো এই ধারণাটা যেদিন বদলাবে, আজকে সত্যি কথা বলছি আমি অনেকটা বয়স কাটিয়ে এসেছি, এই শিল্প জগতের মধ্যে থাকার চেষ্টা করেছি, জানি না কতটা কি করতে পারলাম, কিন্তু এই সময়টা বিশেষ করে আমি 18 বছর মাটি নিয়ে জীবনটাকে মাটি করে দিয়েছি। তারপরে 18 বছর বাদে যখন 2008 থেকে আবার এই কোলাসটাকে শুরু করলাম, এবার কোলাসটা শুরু করতে গিয়ে নিজের মতো করে করছিলাম একটা কি বলে সেই সিঁড়ি ভাঙা অঙ্ককে ডিঙিয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটলো আর কি। আর এই একটু আগে আপনি বলছিলেন যে অনেক বিখ্যাত লোকের পোর্ট্রেট হয়েছে, কোলাজে পোর্ট্রেট, এটা ভাবনাটাই একটা বিরাট মানে পদক্ষেপ, যে পদক্ষেপে হয়তো হাত পা ভাঙা ছাড়া আর কোনো রাস্তা থাকে। কেন বলছি, জল রং বা অন্য মাধ্যমে হলে হয়তো রং বা তুলি বা জল সব কিছু দিয়ে আমি লাইট ডিপ একটা টোন বার করে নিয়ে আসতে পারি। এখানে একটা লিমিটেশন আছে আমার কাজে, মানে কাগজের লিমিটেশন আছে এবং কাগজে কিছু রঙের লিমিটেশন আছে। এখন সমস্তটা মাথায় রেখে আমাকে কাজ করতে হয়। এখন এই ধারণাটার ক্ষেত্রে আসাম থেকে এক ভদ্রলোক আমার সম্বন্ধে কিছুই জানেন না, হয়তো ওখানে কোনো কাগজে দেখেছেন, পরে যেটা জানলাম আমি, তেজপুরে থাকেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি চলে গেলেন কলকাতায়, এসে একাডেমিতে খুঁজছেন, ডিসি লাহার দোকানে খুঁজছেন, অবিনাশ চন্দ্র দোকানে খুঁজছেন, আমার ঠিকানা বা আমার ফোন নাম্বার, এরকম খুঁজতে খুঁজতে ক্যামেরা এক্সচেঞ্জ বলে একটি দোকান আছে, সেখানে উনি পৌঁছন। এবার ক্যামেরা এক্সচেঞ্জ দোকানে গিয়ে আমার খোঁজ করতেই ওখান থেকে দোকানদারও আমাকে চিনতেন, কারণ ওর ক্যামেরা এক্সচেঞ্জের ওপর তার একটা স্টুডিও আছে, যে স্টুডিওতে কলকাতার প্রচুর বাঘা সাংবাদিকরা আড্ডা মারে একটা সময় আর কি। তো সেই হিসাবে আমাকেও মাঝে মাঝে যেতে হয় বা গেছি আমি কখনো। তখন উনি জয়ন্তদা ওনার নাম, তো জয়ন্তদার কাছেই উনি খবরটা বলতেই যে আমি ওনাকে খুঁজতে এসেছি এই ব্যাপার। জয়ন্তদা আমাকে ফোন করলেন, বলছে তোমাকে একদিন খুঁজছে। মানে কী ব্যাপারে? এই ব্যাপারে কি মা বাবার ছবি করাতে আসছে। আমি বললাম ওনাকে কোথায় আছেন? বলছে যে হোটেলে রয়েছেন উনি, আমার 2 দিন আরও থাকতে বলুন, আমি যাবো 2 দিন বাদে। আমি কিন্তু ভয় পাচ্ছি হোটেলে যাব, হোটেলে কখনো যাইনি, কি করবে না করবে, মানে অন্য। তারপরে গেলাম, যাওয়ার পর তখন আমাকে বললেন যে আমি এটা পড়াতে চাইছি। আমি বললাম কেন, অত দূর থেকে আপনি ছুটে এলেন? তখন বলছে আমি কাগজে পড়াবো। বললাম তেল রং, জল রং, পেন্সিল আরও তো অনেক আপনার বাড়ির সামনেই পেয়ে যেত, আসামেও তো প্রচুর লোক আছে। বলছে না আমি আমি একটা কোলাজ করাবো, খুবই ছোট্ট ছবি, কিন্তু মা বাবার একসাথে ছবি। আমি তখন বললাম দেখুন আমি পারবো কিনা জানি না, আমার নিজের প্রতি বিশ্বাসটা এখনো জন্মায়নি, কারণ শুরু করিনি। সত্যি কথা কখনো পোর্ট্রেট করবো জীবনে ভাবতে পারিনি। আমি বললাম আমি নিয়ে যাচ্ছি, গিয়ে দেখবো, যদি সম্ভব হয় আমি আপনাকে ওভার ফোন জানিয়ে দেবো। তা বলছে আপনি যা টাকা নেবেন আমি দেবো। বললাম টাকাটা তো পরের কথা, আমি পারবো তবে তো আমি আপনার কাছে ডিমান্ড করবো। এই ওইটা হচ্ছে আমার শুরু। এতটা ভয় পাচ্ছিলাম যে ওখানে দাঁড়িয়ে আমি লোকাল কিছু বন্ধু বান্ধব এখানকার তাদেরকে ফোন করছি যে আমি নেবো দায়িত্বটা, তখন ওরা বলছে তুই নিশ্চিন্তে নিয়ে নে, যা হয় হবে দেখা। সেই ভয়টা জয় করতে পেরেছেন? হ্যাঁ, যাই হোক করতে পেরেছি, এবং ওইটা পারার পর থেকে কিন্তু আজকে চেষ্টা করছি কিছু করতে করার আর কি। এটাই আমার শেষ প্রশ্ন আজকে, এই করোনা অতিমারির মধ্যে যে
ভার্চুয়াল এক্সিবিশন গুলো হচ্ছে, সেটা কতটা অফলাইন যে এক্সিবিশন তার সাথে পার্থক্য রাখে? এখন পরিস্থিতির শিকার আমরা হয়েছি, অবশ্যই। এখন আমাদের গিলতে হবে। এখন এই গেলা বলতে আমি ঠিক এইভাবে গিলতে চাইছি, মানে গেলা শব্দটা আমি ব্যবহার করছি কারণ এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেশ কিছু ব্যবসায়ী, একদম ব্যবসায়ী কথাটা আমি বলছি, এটাও বলছি যে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে অনলাইন এক্সিবিশন শুরু করেছেন এবং প্রত্যেকেই মানে যারা পার্টিসিপেশন করছেন তাদেরকেও গোল্ড সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। সোজা নয় ওটা। আমি একটা কাজ করছি 1 মাস ধরে, 1.5 মাস ধরে, 2 মাস ধরে, আমার এটা তো আমার একটা চাহিদা থাকবে যে কেউ আমার চোখের সামনে ছবিটার সামনে এসে দাঁড়াক। সেটা না করে একেই তো মোবাইলে ওই 6 ইঞ্চি স্ক্রিন, তার মধ্যে দুনিয়ার লেখা, তাদের প্রচার, প্রোগ্রামের টাইটেল থেকে আরম্ভ করে কোন কোন শিল্পী, সমস্ত কিছু ছবি দিয়ে, তাতে দেখা যাবে যে আমার ভাগ্যে, ছবির ভাগ্যে, আমার ভাগ্যে মানে ছবির ভাগ্যের কথা বলছি, ছবির ভাগ্যে 1/2 ইঞ্চি 1 ইঞ্চির বেশি জায়গা জুটছে না। তাতে কি ঠিকঠাক মানে হলো ব্যাপারটা? আমার তো মনে হয় না যে কখনোই সেই খিদেটা কি মেটানো সম্ভব। তাহলে তো ফেসবুকে যদি সেইভাবেই হয়, তাহলে তো ফেসবুকে প্রচুর খাবারের ছবি থাকে, তা খাবারের ছবি দেখেও তো পেট ভরে যেতে পারতো। তাহলে ওইটুকু একটা ছবি দেখে যদি মন ভরানোর চেষ্টা আমরা করতে থাকি, আমি বলছি না যে এই পরিস্থিতির শিকার আমরা, কিন্তু আমি কখনোই পক্ষপাতী নই। এটা যতটুকু হবে অন্তত ছবির সামনে লোকে আসুক। আমরা চলেছি সাক্ষাৎকার পর্বের একেবারে অন্তিম পর্যায়ে। তপনবাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের সকলকেও অনেক ধন্যবাদ নিয়মিত সোজা সাপটা দেখার জন্য। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন সোজা সাপটা। নমস্কার।